সেরাটা দেব। অনেক নাছরবান্দার পর ছেলেটাকে লাস্ট 10-15 মিনিটের জন্য যেহেতু টিম হারছে ছেলেটিকে নামানো হয় এবং কি আশ্চর্যজনকভাবে ওই ছেলেটি সেদিনকে হ্যাটট্রিক করে, পরপর 3টি গোল করে, হ্যাটট্রিক করে, তার টিমকে জেতায়, তার জেলাকে জেতায়। যখন সমস্ত প্লেয়ারের কাঁধে করে যখন বাইরে আসছেন তার দিকে কোচ দৌড়ে এসে বলে, তুই এমন খেলাটা কি করে খেলবি? তোকে তো বহুদিন আমি খেলতে রেখেছি, কিন্তু এরকম খেলাটা তুই কি করে খেললি? আমি তো এরকম খেলা তোর থেকে আশা করিনি। আর বাইদা বলে তোর বাবা আজকে কোথায়? তোর বাবাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তখন ছেলেটি বলে যে স্যার, কাল রাত্রে আমার বাবা মারা গেছে, আমি বাবার কাজ কমপ্লিট করেই মাঠে এসেছি এবং আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে কোনো কিছুর জন্য জীবন দাঁড়িয়ে থাকে না, তোকে আগামী দিনে বড় হতে হবে, বড়ভাবে এগিয়ে যেতে হবে। তাই আমি বাবার সেই শপথ নিয়ে, বাবার সেই ইন্সপিরেশন নিয়ে আজকে কিন্তু আমি এখানে এসেছি এবং আমি বিশ্বাস করি আজকে উপর থেকে আমার বাবা কিন্তু আমাকে সেই শক্তি জুগিয়েছে, বাবা তুই এগিয়ে যা, তোকে এগিয়ে যেতে হবে। তাই আমি কিন্তু আজকে চিন্তা করে আজকে কিন্তু করেছি। তাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজকে আমি যে কথাই বলি, যখনই বলি, আমার জীবনে সব থেকে বেশি যারা যারা আজকে অবদান আছে তারা উপরে চলে যেতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি তাদের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তাই শিক্ষক দিবসে আমি আপনাদের সামনে বলছি, আর তাই তিনি আমাকে ওপর থেকে বলছেন তুমি এগিয়ে যাও, তোমার নাম রণদীপ দে, তোমার নাম রণদীপ দে। রণদীপ দে মানে যুদ্ধের আলো, যুদ্ধের আলো চালানোর জন্য তোমাকে জন্ম দেওয়া হয়েছে, সেই কাজটা কিন্তু তোমাকে করতে হবে। আমি খুব একদম ডেডিকেটেডলি সেই কাজটা করি এবং যে কোম্পানিতে যখনই কাজ করেছি আমি সেটা করার চেষ্টা করেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে সময় খুব কম, অনেকে বেরিয়ে গেছে, অনেকে আপনারা বসে আছেন, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এই শিক্ষক দিবসে প্রকৃতপক্ষে আজকে আমার মনে হচ্ছে এই 22 বছর 23 বছর যাওয়ার পর আমরা গুরুদের থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু আজকের সমাজ সত্যিকারের কি প্রকৃত শিক্ষক পাচ্ছে, সত্যিকারের কি আমরা ছাত্র হয়ে উঠতে পারছি, ভাবার কিন্তু আজকে সময় এসছে। কারণ দেখুন আজকে দু রকমের ছাত্র তৈরি হচ্ছে বা আগামী দিনের ছাত্র হচ্ছে। এক ধরনের ছাত্র অভিজিৎ বাবু বলে গেছেন গতানুগতির বাইরে বেরোতে চায় না, নম্বরের উপর তার জীবন বিচার হচ্ছে, নম্বর পেতে হবে, বেশি নাম্বার পেতে হবে, ভালো নাম্বার পেতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, এর বাইরে আর কোনো সাবজেক্ট নেই। আমরা এটাই শিখেছি, এটাই জেনেছি। বাবা মারা নিজেরা না খেয়ে না দে আজকে কিন্তু ছেলে মেয়েদের বড় বড় স্কুলে পড়াচ্ছেন, পরীক্ষায় নাম্বার বেশির জন্য যা যা করণীয় তাই তাই করছেন, কিন্তু প্রকৃত বিকাশ তার হচ্ছে বলে আজকের ডেটে কিন্তু আমাদের মনে হচ্ছে না। এটা কিন্তু আজকে আপনাদেরও ভাবার সময় এসেছে। এক শ্রেণী হয়তো ভালো নাম্বার পাচ্ছেন, তারা হয়তো বড় চাকরি পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন বড় চাকরি পাওয়ার পর আজকে যারা তাদেরকে সেই যে শিক্ষা গুরুরা আজকে তাকে ওপরে নিয়ে গেছে তাদেরকে এক মুহূর্তের মধ্যে তাদেরকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বহু উদাহরণ, বহু নিদর্শন আছে। এটাই প্রকৃত শিক্ষা। আজকে দিকে দিকে দেখুন বৃদ্ধাশ্রমের জন্ম হচ্ছে, খুব ভালো করে যদি আপনারা দেখেন দেখবেন দিকে দিকে বৃদ্ধাশ্রমের জন্ম হচ্ছে। কেন? আজকে তারা ইনকাম করছে, বড় বড় চাকরি করছে, করে তাদের কাছে একজন মাকে বা একজন বাবাকে রাখার জায়গা হচ্ছে না। এই শিক্ষায় আজকে আমরা শিক্ষিত হচ্ছি, তারা কিন্তু শিক্ষিত মানুষ। এবং দেখবেন, আমি সবার কথা বলছি না, কিন্তু দেখবেন আজকে সমাজে যত বেশি এই ধরনের ঘটনা হচ্ছে তার মেজর পোরশন কিন্তু শিক্ষিত মানুষরাই ঘটাচ্ছেন। কারা শিক্ষিত? ভাবনার সময় এসছে, আজকে সময় খুব কম, একদম বিশ্বাস করুন। মানে আমি খুব আন্তরিকভাবে আপনাদের বলছি, আমি আপনারা জানি না কতজন জানেন শুভ দাশগুপ্ত বলে একজন অত্যন্ত ভালো কবি আছে, যদিও আমি আবৃত্তিকার নই, কিন্তু আজকে একটি কবিতা আজকে আমার মনে হয় এটা সময় উপযোগী হবে। আজকে আমি আপনাদের কাছে একটি কবিতা শোনাবো। একটি মায়ের
আর্তনাদ, একটি মায়ের কথা, না খেয়ে না দিয়ে যে ছেলেকে বড় করেছে সেই ছেলের অবদান, প্রতিদান যাই বলেন, শিক্ষিত মানুষ আজকে শিক্ষক দিবসে আমি ডেফিনেটলি শোনাবো। কবিতাটি আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা। একটা বিশ্বাস করুন, এই কবিতাটি আমি মন থেকে আপনাদের সামনে বলবো, যতটা বলার চেষ্টা করব। এবং এই কবিতাটা শুভ দাশগুপ্তর কবিতা, হয়তো অনেকে আপনার নাম শুনেছেন, অনেকে শোনেননি। মানে অনেক মর্মান্তিক ঘটনা ঘটছে চারিদিকে, এবং সেই কবিতায় মায়ের কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কবিতার নাম জন্মদিন। কেউ কেউ শুনেছেন এখানে, কিন্তু হাত তুলবেন। এই কবিতাটা যদি কারো জানা থাকে একটু হাত তুলবেন। একজন জানেন। কবিতার নাম জন্মদিন। অত্যন্ত ভালো একটি কবিতা, একটু শুনুন, আপনারা বুঝতে পারবেন। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলিস আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তো স্কুল মাস্টার বাবা সেদিন আনন্দে আর উৎসুতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে ভেঙে পড়তেন না কখনো, সকলের ভালো চাইতেন। বলতেন, দেখো একদিনই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্র থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তোর মনে আছে তোর ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করে মেজুমাসির আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানি, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে তোকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হ, মানুষ হ। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, তিনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছু, শুধু ধান দুব্যই দিতাম, আর মনে মনে বলতাম, ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো দুঃখ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সা একটু দুধ আনতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই পায়েস খেতে বড় ভালোবাসিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই ঘোষের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের সংসারে সেই রসদ করতে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আরো গ্লাসের বাড়তি দুধ নেব, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি সামনের মাস থেকে আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা একেবারে দিনের শেষে ক্লান্ত হয়ে পড়তেন। রাতের অন্ধকারে তখন উঠোনের ধারে ঘেঁষে জোনাকির ব্যাটটা আর ঘরের ভিতর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ঘরটাকে একেবারে আনন্দ করে তুলত, জীবন্ত করে তুলত। তখন উনি মাঝে মাঝে বলতেন, তোমার শরীরটা তো দিন দিন ভেঙে পড়ছে, তুমি খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে শাড়ি নিয়ে আসবো, ধারেই রাখবো। আমি বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেলেন। জোনাকিরা অদৃশ্য আলো আলপনা আঁকত আগাছার চুপে চুপে। আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় মানুষ হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন, আরো বড়,
উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান লাভের একমাত্র পথ তুই আরো করলি। কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারের তোর 2 কামরার বেশ বড় ফ্ল্যাটে। অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো, সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে যেদিন তোর বাবা মারা গেলেন, তুই বাবার মুখের উপর পড়ে কাঁদছিলিস হাপুস নয়নে। আর সত্য স্বামী হারা আমি সেই দিন তোর অসহায় মা, তোর মুখ দেখে আরো ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম 2 হাত দিয়ে, বলেছিলাম কাঁদিস রে খোকন, আমি তো আছি। আজ 1 শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা নিশ্চয়ই এখন সল্টলেকের মার্বেল বসানো সেই চকচকে ফ্ল্যাটে, নিশ্চয়ই তোর বাড়িতে এক বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? অনেক লোকজন, খাওয়া দাওয়া, বেশ ভালো, বেশ ভালো। আমার মনে পড়ে যাদবপুরের ভাঙা ঘরের রাত্রির বেলা তুই পাশে শুয়ে মাঝে মাঝে ভয় খিদে উঠছিস এবং আমাকে জড়িয়ে ধরছিস। আমি বলতাম, ভয় কিরে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার কোল জুড়ে। তোর আধুনিক সংসারে বুড়িটার একটু ঠাই হলো না রে? প্রতিমাও তো মা, তোরও তো আছে আমার মতো খোকনের মতো এক কোল আলো করা চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই বুঝি আর পায়েস খাস না রে খোকন? তুই জানিস রে খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সেই পায়েসের হাঁটি ধরে বসে আছি রে এই বৃদ্ধাশ্রমে, এখানে এই একলা ঘরে, আর কেউ নেই খোকন। তুই একবার আসবি, একবার, শুধু একবার। এভাবে বাঁচতে চাই, এরকম পড়াশোনা আমরা চাই। আর এক শ্রেণী তৈরি হচ্ছে, তারা হচ্ছে এই রাজ্যের বাসিন্দা। আমরাই তাদের মধ্যে পড়ি। ডাক্তার হয়নি, ইঞ্জিনিয়ার হয়নি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়নি, লয়ার হয়নি, কিছু হতে পারিনি। আমরা এই রাজ্যের বাড়ির বাসিন্দা, কম নাম্বার পেয়েছি। কেউ পুছে না আমাদের না আছে টিকিট, না আছে হসপিটালের জায়গা, না আছে ভালো স্কুল, না আছে ভালো কলেজ, না আছে কিছু। আমরা এই রাজ্যের বাসিন্দা। এরকম একটা জায়গার মধ্যে পড়ে রয়েছে এবং এই জায়গা থেকে ঘুরিয়ে দাঁড় করানোর জন্য, বিশ্বাস করবেন কিনা জানি না, মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, ইন্ডাস্ট্রি, MLM, যে যাই বলুন, 1997 সাল থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন কোম্পানি আমাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়েছে, লোভ দেখিয়েছে, টোপ দিয়েছে এবং একটা বাংলা কথায় আমরা সেখানে স্বপ্ন নিয়ে গেছি। স্বপ্ন তো মরে যায়নি, আমরা স্বপ্ন নিয়ে গেছি, আমরা বড় হওয়ার তাগিদে গেছি। ডাক্তার হতে পারিনি, ইঞ্জিনিয়ার হতে পারিনি, কিন্তু বড় বড় ইনকামের স্বপ্ন নিয়ে দৌড়ে গেছি। প্র্যাকটিক্যালি ধর্ষিত হয়েছি। শুনতে খারাপ লাগলো, বাস্তব। 1997 থেকে 2021-22 ইভেন এখনো চলছে। ঘরে ঘরে প্রোডাক্ট বিক্রি করিয়েছে, বাড়ি বাড়ি প্রোডাক্ট বিক্রি করিয়েছে। মানুষকে ভুল বুঝিয়ে 1 লক্ষ 2 লক্ষ টাকা তার খাটের তলার প্রোডাক্ট ঢুকিয়ে দিয়েছে।
1947 সালের স্বাধীনতার পর থেকে আজকে পেস্ট আমরা, সাবান আমরা, শ্যাম্পু আমরা যেগুলো ইউজ করে এসেছি, এক মুহূর্তে এক লহমায় সেগুলোকে খারাপ বলে পেটের তাগিদে, মার্কেটিং এর তাগিদে সেই কোম্পানিগুলো বাড়ি বাড়ি আমাদের দৌড় করিয়েছে এবং বড় বড় ডিশের মধ্যে নানান কোম্পানির পেস্টকে দিয়ে প্র্যাকটিক্যালি আমরা কিন্তু ডেমো দেখিয়ে বলেছি, দেখুন আমার পেস্টটাই সেরা। কি দেখেছি আমরা? এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে হল খালি হয়ে গেছে, অনেকেই হয়তো ভাবছেন এটাও সেই কোম্পানি যেখানে 1 লক্ষ মানুষ আসবে, কেরিয়ার পাবে 50 জন মানুষ, ওই রণদীপ দিয়ে বড় বড় চেক পাবে, ওই অভিজিৎ সেন পাবে, তপন বিশ্বাস পাবে, সৌমেন প্রামাণিকরা পাবে। ভেবে নিচ্ছেন এবং এই ভেবে নেওয়ার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে সহ্য করছি। বহু মানুষ নেটওয়ার্ক শুনলে ভয় পালিয়ে যায়, নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি আতঙ্ক তৈরি হয়, অথচ অত্যন্ত বড় একটি সাবজেক্ট আতঙ্ক তৈরি হয়। আতঙ্ক কারা করেছে? কারাই অন্যায় কাজ করেছে? বিভিন্ন কোম্পানি আজকে আমাদের সেই ইচ্ছার সুযোগটাকে নিয়ে আমাদেরকে এক কথায় আবার বলছি ধর্ষণ করেছে, কিন্তু কারোর বলার ক্ষমতা নেই। রাজা তুমি উলঙ্গ এটা বলার ক্ষমতা কারণ নেই, কারণ ছিল না। তাবেদারি করে গেছি, হাততালি দিয়েছি, বড় বড় মিটিংয়ে গেছি, হাততালি দিয়েছি, তাবেদারি করে গেছি। কিন্তু একটি বাচ্চা ছেলে, আপনারা পড়েছেন সম্ভবত নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আমরা ছোটবেলায় পড়েছিলাম যে রাজা তোর কাপড় খোলা, পড়েছিলেন না? উলঙ্গ রাজা কবিতা পড়েছিলেন না? একটি বাচ্চা ছেলে সবার সামনে দাঁড়িয়ে বলেছিল রাজা তোর গায়ে কাপড় নেই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমরা তো কেউ পারিনি। বিশ্বাস করবেন কিনা জানি না, ভাবতেও পারেন, নাও ভাবতে পারেন, কোনো অতিরঞ্জিত করে বলা নয়। একটি বাচ্চা ছেলে, আমার থেকেও বয়স কম, আপনাদের অনেকের থেকে বয়স কম, লকডাউন পিরিয়ডে একটি বাচ্চা ছেলে, যে ছেলেটি, যদিও তিনি এখন আমাদের এখানের ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু একটি বাচ্চা ছেলে এই কোম্পানিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল 20 বছর আগে তোমরা যেগুলো করেছো সেগুলো তখনকার দিনে চলতে পারতো, আজকের দিনে এগুলো মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু নয়। এইটার প্রতিবাদ করে উনি কিন্তু এমন একটা প্ল্যাটফর্মের জন্ম দিয়েছে, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা মিটিং করছি, যার নাম কোঅপারেটিভ, এবং সেই মানুষটির নাম মিস্টার সুবোধ কুমার রায়। আমি ওনাকে নতমস্তকে আমার তরফ থেকে প্রণাম জানাই, এরকম একটা সিস্টেমকে, এরকম একটা জিনিসকে আজকে মানুষের সামনে তুলে ধরার জন্য। এটা কোনো কোম্পানি নয়, এটা কোনো MLM কোম্পানি, যদিও লাইসেন্স আমাদের MLM কোম্পানি, কিন্তু এটা কোনো সেই কোম্পানি নয় যেখানে ঘাড়ে করে আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হয়। এটা সেই কোম্পানি নয় আপনার প্রয়োজন না হলেও প্রতি মাসে আপনাকে প্রোডাক্ট তুলে মানুষের বাড়ি বাড়ি, মানুষের দরজায় দরজায় যেতে হয়, আর বিক্রি না করতে পারলে নিজের মাথায় চুলের মেখে ফেলতে হয় তেলটা, নিজের গায়ে মেখে ফেলতে হয় সাবানটা, কষ্টের ইনকাম দিয়ে দিতে হয় আপনাকে বিভিন্ন রকম ভাবে। এটা সেই কোম্পানি নয়। তাহলে এরকম একটি জায়গা থেকে উনি এমন একটি প্ল্যাটফর্মের জন্ম দিয়েছেন, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উনি বলছেন যে কোনো অসুবিধা নেই, অনুপ্রেরণা জাগানোর নেতা নেই, নেতাদের পেছনে আমরা দৌড়চ্ছি, অনুপ্রেরণা জাগানোর নেতা নেই, প্রেরণা জাগানোর প্রেম নেই। আজকে কিন্তু অনুপ্রেরণা জাগানোর নেতা আমরা কিন্তু পেয়েছি, এটা বলতে কোনো বাধা নেই। 20 বছর 23 বছর নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের যে ইগো ছিল, আমাদের যে ঔদ্ধত্য ছিল, তপন বিশ্বাস বলে গেছেন, সেই ঔদ্ধত্যকে এক একটা মিনিটে, এক একটা সময় উনি ভেঙে চুরমার করে দিয়ে বলেছেন এটাই এখন সেরা, এটাই কিন্তু আগামী দিন পথ দেখাবে। যে মানুষটির নাম সুবোধ রায় এমন একটি জিনিস তুলে এনে আমাদের হাতে দিয়েছেন। আমরা হেরে যাব, আজকে কিন্তু ভাবার সময় এসে একবার ঘুরে দাঁড়াতে চাই না। আমি বাইরে গিয়ে বলছিলাম, কিছু মানুষকে খেতে এসছেন, দিনের পর দিন কেরিয়ার এমনি হয় না, কেরিয়ার করবেন এমনি হবে না, কিছু স্যাক্রিফাইস করতে হবে, গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দিলে কিছু পাবেন। টাইমে খাবো, টাইমে ঘুমোবো, টাইমে খেতে দিতে হবে, এরকম করে আপনি বড় কেরিয়ার পাবেন না। করেছেন তো এতদিন, কেউ তো 30, 40, 50 বছর বয়স করে ফেলেছেন, কি পেয়েছেন? 2-4 জন মানুষ ছাড়া কি পেয়েছেন? আমি অনেক মিটিংয়ে এই কথাটা বলি, হয়তো শুনলে অনেকে খারাপ ভাবেন, যে দেখবেন ডায়মন্ড হারবার রোড, আমার বাড়ি বেহালায়, ডায়মন্ড হারবার থেকে বেহালার বুকে প্রত্যেক দিন 100 বাস চলে। আমরা যাতে নোংরা কাপড় থেকে ছড়ে যাই সাইডে, তাদেরকে আমরা ভিখিরি বলি যাদেরকে, সেই ভিখিরিগুলো আজকে প্রত্যেকটি বাসে তারা সারাদিনে 2 থেকে 3 ঘন্টা পরিশ্রম করে।
সিস্টেমে পরিশ্রম করে এবং পরিশ্রম করে প্রত্যেকটা বাসে যদি 50 জন মানুষ থাকে, 50 জন মানুষের কাছে গিয়ে সে হাতটা পাতে। সবাই তাকে টাকা দেয় না, আবার এরকমও হয় না যে কোনো বাস থেকে সে টাকা পায় না। যদি করে প্রতি বাস থেকে 10 টাকা 20 টাকা করে পায় এবং সারাদিনে সে বেশি বলছি না, সে যদি 100 খানা বাসে উঠে ওই 2 ঘন্টার মধ্যে উঠবে আর পরে স্টপেজে নামবে, তাহলে একটু হিসাব করে দেখুন তার সারা মাসের ইনকামটা কিন্তু 30 থেকে 60,000 টাকা। তাদেরকে আমরা কি বলছি? ভিখিরি বলছি। কেন? আমরা ভালো ভালো ড্রেস পরে ঘুরছি বলে। তাহলে সে যদি ভিখিরি হয়, আমি আপনি কি? কেউ খারাপ ভাবে নেবেন না। একটু হাত তুলে বলুন তো কজন মানুষ এখানে আছেন? তপনবাবু বলছিলেন যে 1 লক্ষ টাকা আজকের দিনে ইনকাম করতে হয়। 60,000 70,000 টাকা ইনকাম করেন, একটু হাত তুলে বলুন তো কে কে আছেন? কটা মানুষ আছেন একটু হাত তুলে বলুন তো? আদার দেন প্রক্রিয়েটি 2-4 জন মানুষ ছাড়া কেউ নেই। তাহলে সে যদি ভিখিরি হয়, তাহলে আমরা কি? স্ট্যান্ডার্ড ভিখিরি। ভালো ভালো ড্রেস পরে ঘুরছি, দারুণভাবে ঘুরে বেড়াচ্ছি, আমরা স্ট্যান্ডার্ড ভিখিরি। পরিবর্তন চান না। এরা একটা জিনিস এনে দিয়েছে, যে জিনিসটাকে শুধু বিশ্বাস করতে হবে, ভরসা রাখতে হবে। আমরা 2 বছর ভরসা রেখেছি, 2.5 বছর ভরসা রেখেছি। আজকে অনেকে হয়তো ঈর্ষা করছে। 1 কোটি টাকা 1 বছরের কামিয়ে নিয়ে চলে গেল। 50 লাখ টাকা সমেত প্রামাণিক নিয়ে চলে গেল। মনে হচ্ছে না এরকম? আমি আপনাদের বলছি, এই প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ওই 50 জন 100 জন 200 জন মানুষ নয়, আগামী দিনে 100 নয়, হাজার মানুষ এই প্ল্যাটফর্মে এসে কিন্তু ইনকাম করবে। এবং সব থেকে আশ্চর্যের কথা, আপনারা যদি পুরো মিটিংটা ভালো করে শোনেন, তপনবাবু খুব সুন্দর একটি কথা বলে গেছেন যে আমি অলরেডি ইনকাম করে ফেলেছি 27 লাখ না 30 লাখ, যাই করেছেন উনি বলেছেন। কিন্তু তার থেকেও বড় কথা, আজকে যদি আমি ওপরে চলে যাই, আমি জানি যে আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি 7 থেকে 8 কোটি টাকা রেখে দিয়ে যাচ্ছি, যেটা কিন্তু ডেলি বেসিস পেমেন্ট ঢুকবে। এবং আমি খুব জোর গলায় বলতে পারি, অন বিহাফ অফ মিস্টার সুবোধ রায় অ্যান্ড শাহাবুদ্দিন জি হারুন রাজা, আমি একটা কথা জোর গলায় বলতে পারি, এই ঘরে বসে যতজন আছেন, একজনও বলতে পারবেন না, একটি মানুষও নয়, যে তার কাছে প্রোক্রিয়েটিভের সামান্য হলেও ইনকাম ঢোকেনি। এটাই কিন্তু অন্য কোম্পানির সঙ্গে এই কোম্পানিকে আলাদা করে দিয়েছে। তাহলে এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আজকে যখন একটা জায়গায় আমরা এসে পড়েছি, লড়াইটা দেবেন না একবার? বিশ্বাস করে এগোবেন না একবার? কি এগোবেন না? এগোনো উচিত না? এগোনো উচিত নয়? এগোনো উচিত। আমি বলছি 2 বছর দিন। 2023 সাল, মিশন 2025, 2025 সাল আগামী আসতে চলেছে। এই 2 বছরের মধ্যে ভারতবর্ষের বহু মানুষকে কোটিপতি তৈরি করতে চলেছে এই কোম্পানি। এটা ত্যাগহীন ভাষায় আজকে আমি আপনাদেরকে জানিয়ে গেলাম। কোথাও কোনো শব্দ নেই, 1 টাকার কোনো লাইবিলিটি নেই এই কোম্পানিতে, অথচ বহু টাকা ইনকাম এখানে করতে চলেছে। অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়াররা যা ইনকাম করেন, অভিজিৎ বাবু বলেছেন আমরা সে টাকা আজকে ট্যাক্স পেমেন্ট করছি। কোনো ঔদ্ধত্যের কথা নয়, আগামী দিনে সেই টাকা আপনারা ট্যাক্স পেমেন্ট করবেন, এরকম একটা জায়গায় আসছেন। মাথা উঁচু করে বাঁচবেন, মাথা উঁচু করে বলবেন আমি নেটওয়ার্ক করি। যে কোনো জায়গায় যে কোনো লেভেলে গিয়ে আপনি বলবেন নেটওয়ার্ক করি। এবং এমন একটা দিন আসতে চলেছে, বিশ্বাস করুন, আমি এখনো স্বপ্ন দেখি, আমি বিশ্বাস করি, আমি কোনো জাতিগত কথা বলবো না, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাংলা হচ্ছে সারা ভারতবর্ষের একটা সময় পীঠস্থান ছিল। এটা আমি বহুবার বহু মিটিংয়ে বলেছি, এটা আমার মনের কথা। কিন্তু আজকে দুঃখের বিষয়, যে কোনো কারণেই হোক, আজকে নামতে নামতে বাংলা কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না। যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে বাংলা কিন্তু নামতে নামতে তলানিতে গিয়ে পৌঁছচ্ছে। ঋণগ্রস্ত একটি রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। তাই কি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন যে 33 কোটি সন্তানের হে মুক্ত জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি? তাই কি বলে গেছিলেন? আজকে কি ফিরে তাকানোর সময় আসেনি? কে চেঞ্জ করবে? আমরাই চেঞ্জ করতে পারি। তাই আমি আপনাদের বলবো, সারা সমাজ চেঞ্জ করতে আমরা পারবো না, কিন্তু অন্তত যে মার্কেটিংটা আমরা বুঝি, যে মার্কেটিংয়ের অভিনব প্ল্যাটফর্ম আজকে তৈরি করে দিয়েছেন সুবোধবাবু, চলুন তো একবার সবাই মিলে হাতে হাত ধরে একবার বলি যে আগামী 2 থেকে 3 বছর জীবনের সেরা লড়াই দেবো, নিজের জন্য, কোম্পানির জন্য না।
নিজের জন্য লড়াই দেব এবং সেই লড়াইটা এমন হবে আমি বিশ্বাস করি যে আগামী দিন এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষকে পথ দেখাবে, অন্তত নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে এই কথাটা কিন্তু সত্য হতে চলেছে। দেখে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন এবং দেখে নেবেন আজকে 1 কোটি টাকা রণদীপ বাবুর চেক দেখছেন, 1 বছরের ইনকাম দেখছেন। এই দিন খুব বেশি দূরে নয় যেদিন 1 কোটি টাকা একদিনে ইনকাম করবে এই কোম্পানিতে। সেটা রণদীপ দিয়ে করবে কি আপনি করবেন আমি জানি না, কিন্তু সেই দিনটাও খুব বেশি দূরে নয়। আগামী দিন সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আসুন দেখুন, সবাই মিলে লড়াইটা দিই, আমরা জয় কিন্তু পাবোই। আজকে আর সময় নেব না, অনেক কিছু বলার থাকে, অনেক কিছু থাকে। সুবোধবাবু জানেন আমি আবার ধরলে আমার 8 ঘন্টা পর বলতে পারি না, এটা আমার একটা সমস্যা। তো যাই হোক, তবুও বলবো যেটুকু সময় আমাকে দিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিন আপনারা সবাই এই স্টেজে আসবেন, বড় বড় ইনকাম করবেন, এটা আশা রেখে বিশ্বাস রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার মিটিং শেষ করলাম। থ্যাংক ইউ।